এই মুহূর্তে আমরা লোধাশুলি জঙ্গলের ভিতর দিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম এখান থেকে 25-30 কিলোমিটার রাস্তা। আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাদের যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমরা অতীতেও ঝাড়গ্রাম এসেছি, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট এর আগে কিন্তু আমরা দেখিনি। একদম কার্পেটের মতো রাস্তা, পরিষ্কার ঝকঝকে রাস্তা। যে রাস্তা দিয়ে এর আগে যেতে আমাদের মানে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হতো, সেই ঝাড়গ্রাম কিন্তু আর সেই জায়গায় নেই। আমরা ঝাড়গ্রামের পথে, এবং আপনারা জানেন যে একটা সময় মাওবাদীদের প্রচণ্ড উৎপাতে এই ঝাড়গ্রাম এলাকা কিরম অশান্তির আগুনে জ্বলত। প্রায় প্রতিদিন কোনো না কোনো মানুষের মৃত্যুর খবর আমরা কাগজে সংবাদপত্রে দেখেছি, কিন্তু আজকে সেই ঝাড়গ্রাম কিন্তু একদম শান্তির নীড় বলা যায়, এবং সুন্দর প্রাকৃতিক ছবি, যেখানে এলে প্রাকৃতিক সৌন্দর্যে আপনি নিজেকে ধন্য মনে করবেন। আমরা এবার ঝাড়গ্রামের পথে চলেছি, এবং সেখানে আমরা লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচন এখানে 25 তারিখে হবে, 25শে মে। তো সেই ব্যাপারে আমরা একটু এখানকার মানুষের, স্থানীয় মানুষের কী প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করি। আগামী 25শে মে ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন হতে একজন নবীন প্রজন্মের মানুষ এটি জেনে যাচ্ছে খুবই কম আছে। তো এই নির্বাচনকে সামনে রেখে কী চিন্তাভাবনা আছে, কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি আপনার দেখুন, আমার কাছে মনে হয় যে ভোটটা তো একটা উৎসবের মতোই ধরা হয় আমাদের বাংলাতে, যে ভোট উৎসব, ঠিক আছে। সেটাতে কোনো কেউ খারাপ মনোভাবে না দেখলেই হয়, কারোর সাথে কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। আর যে পার্টি জিতুক, আমরা চাইবো যে আমাদের যেন উন্নয়ন হয়, আমাদের কাছে উন্নয়নটাই বড় কথা। সে কেউ কোন পার্টি করছে, কীভাবে করছে আমাদের জানার দরকার নেই। আমরা যারা উন্নয়ন করবে, যারা ভালো কাজ করবে, আমরা তাদের সাথে থাকবো, ঠিক আছে। এবারে যদি কিছু কারো সমস্যা থেকে থাকে, তো সেগুলো নিয়ে আমার মনে হয় কোনো ঝামেলা বা কোনো খারাপ কোনো পদক্ষেপ না নিয়ে সেটা বৈঠকের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সমাধান করাটাই উচিত, যাতে কারোর প্রতি না কারো কোনো খারাপ মনোভাব আছে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে, ঠিক আছে। সবার জীবনে আমরা চাই যে সবাই যেন হাতেখুলি থাকুক, যে পার্টির সাথেই থাকুক, যেন সবাই ভালো কাজের সাথে যুক্ত হয়, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য এটাই। আর ভোটে আমাদের কাছে মনে হয় না যে কোনো কারোর সাথে কারো কোনো বিশাল ঝামেলা কিছু হয়। আমরা ভোট আমাদের এখানে ভালোভাবেই হয়, আর আমরা এই জন্য খুব প্রাউড ফিল করি যে না, যে যেরকমই ভোট করুক, যে পার্টিকে সমর্থন করুক, কারোর সাথে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা হয় না। যে এইসব ভোটের জন্য আমরা যে কারোর সাথে ব্যক্তিগতভাবে ঝামেলায় জড়িয়ে যাবো, এরকম কোনো ব্যাপার না। আশা করি ভালোভাবেই সব কিছু ফিরিয়ে যাবে। স্থানীয় কোনো ইস্যুকে কি প্রাধান্য দেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে? এই মুহূর্তে তো আমার কিছু মনে হচ্ছে না যে সেরকম কিছুকে প্রাধান্য দেওয়া। গত 10 বছরে ঝাড়গ্রামের আমি আস্তে আস্তে রাস্তাটা দেখছিলাম, অনেক ডেভেলপ করেছে। এরকম ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রামে কাজ হচ্ছে, আমি বলবো না আমাদের ঝাড়গ্রামে ইদানিং প্রচুর কাজ হয়েছে। আমাদের ঝাড়গ্রামে অনেক সরকারি অফিস বেড়েছে, অনেক নার্সিং কলেজ বলুন বা ইউনিভার্সিটি বলুন, অনেক কিছুই হয়েছে, না বলবো না আমি। এবার দেখুন, 100% কোনো কিছুই কেউ করতে পারে না। সব কিছু যেমন একটা প্লাস পয়েন্ট থাকে, সবার কিছু নেগেটিভ পয়েন্টও থাকে, কিন্তু আমি সবসময় ওটাই বলি, নেগেটিভটাকে প্রায়োরিটি না দিয়ে পজিটিভটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এর থেকেও আরও ভালো কিছু হয়। আমাদের ঝাড়গ্রামে যেমন বাইরের লোক একটা পর্যটন কেন্দ্র হিসাবে চেনে, অরণ্য সুন্দর হিসাবে, আমরা চাই এরকমভাবেই লোক যেন নির্ভয়ে একটা হাসি মুখে সবাই যেন এসে ঝাড়গ্রামে কাটাতে পারে। এবং নিঃসন্দেহে সবাইকেই আমন্ত্রণ জানাবো যে আমরা ঝাড়গ্রামে আসুন। ঝাড়গ্রামের আমাদের পরিবেশ ভালো, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, একটু হাতির উপদ্রব বেড়েছে ইদানিং, কিন্তু আশা করি ওটাও ঠিকঠাক হয়ে যাবে। আজকের প্রজন্মের ভোটাররা প্রতিদিন টিভিতে, কাগজে সংবাদ শিরোনাম হচ্ছে বিভিন্ন দুর্নীতি, সে সেন্ট্রালে বলুন, স্টেটে বলুন, ওদিকে ইলেকট্রাল বন্ড, এখানে চাকরি বিক্রি, এই যে পুরো দুর্নীতির একটা বিষয়, এইটাকে কিভাবে নেন আজকের দিনে, আজকের প্রজন্মের মানুষ? এগুলো মেনে নিতে অবশ্যই অসুবিধা হয়, কারণ আমিও নিজে একটা শিক্ষিত ছেলে, আমিও এরকম নয়, আমিও গ্র্যাজুয়েশন করেছি এবং আমিও এখনও বেকার আছি। তো আমিও মনে করি এটাই যে এখন আমার এটা মনে হয় ইদানিং এই পেপার দেখে, যে আমার মনে হয় আমি যে কোনো ঘুষ টুস দিয়ে বা পয়সা দিয়ে কোনো রেফারেন্সে চাকরি বাকরি পাইনি, তার থেকে বেকার আছি, সেটা আমার কাছে মনে হচ্ছে ভালো। কিন্তু এগুলো একটা
অবশ্যই খুব বড় একটা সমস্যা, কারণ আমাদের নবীন প্রজন্ম আমাদের পরেও যারা আসছে তারা একটা যে আশা ভরসা পাবে, কারণ আমি বলবো না যে সবাই অযোগ্য প্রার্থী ছিল, যে সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোনো যোগ্য প্রার্থীরাও আছে, তারা কেন হ্যারাসমেন্ট হবে না? এটা নিয়ে সবার একটা মানে যাই বলুন, মানে এটা নিয়ে মানুষের একটা ক্ষোভ তো আছেই। 25,557 জন মানুষ, অবশ্যই মানে এটা একটা খুব বড় একটা ব্যাপার। কত স্কুলে মানে টিচারের এখন এমনি কম আছে, আবার যদি মানে ওনারাও যদি এরকম বেরিয়ে যান তাহলে তো স্কুল চালানো অসম্ভব হয়ে যাবে। আমি ওটাই বলতে চাইছি, আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা বেড়ে যাচ্ছে। আমি কারণ মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা আশা কমে যাওয়া, যে কীভাবে ভরসা করবে, কিন্তু না, মানে আমার মনে হয় যে এগুলোরও সমাধানের কিছু রাস্তা আছে, ঠিক আছে, এবং চাইলে সরকার যেই থাকুক এটা নিয়ে অবশ্যই ঝাড়গ্রামে তো এই সব মানে গত 10 বছর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে, তো সেই জায়গায় ঝাড়গ্রামের শিক্ষা ক্ষেত্রে যে সরকারের ভূমিকা সেটাকে কিভাবে দেখছে? সরকারি ভূমিকা অবশ্যই আছে। আমাদের ঝাড়গ্রামের সরকারি নার্সিং কলেজও ছিল না, সরকারি নার্সিং কলেজ হয়েছে, আবার একটা কলেজ মানে কাজ চলছে, আশা করি এই বছরের মধ্যে ওটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ঝাড়গ্রামে শিক্ষা ব্যবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে, আমাদের কতটা সমস্যা সেরকম আর দেখা যায় না। হ্যাঁ, আমার মনে হয় একটা ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাডমিশনের সময় আমি যেটা দেখতাম আগে আমাদের সময়ে যেটা হতো যে আমাদেরকে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে হতো, এখন যেমন লটারির মাধ্যমে হচ্ছে, এটাও একটু বিবেচনা করা উচিত আমার মনে হয়। কারণ এটা তো আমি দেখলাম যে অনেকে হ্যারাসমেন্ট হচ্ছে, মানে লটারিতে যদি না নাম ওঠে তাহলে সে ভালো স্টুডেন্ট হয়েও চান্স পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে, তার অভিভাবকদেরকে হতে হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে একটু মানে মেরিট ভাবা উচিত। টেস্টের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা হ্যাঁ, করে যেটা আমাদের সময় হতো। আপনি আমাকে বলছেন নবীন, ঠিক আছে, কিন্তু আমার বয়স 34, আমি অলরেডি 3টে ভোট দিয়েছি মনে হয়, আমার যতটা মনে হয়, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে ওই সমস্যাটা ছিল না। আর ইদানিংকালে তো আমার সবচেয়ে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মোবাইল একটা মানে খুব বাজে এফেক্ট ফেলছে আমাদের নবীন প্রজন্মের ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি আমাদের ঝাড়গ্রামবাসীরা যে সব ভাইরা যারা আছে আমাদের থেকে ছোটো যারা বা বোনরা, সবাইকে যাতে একটু খেলাধুলা মাঠের দিকে আনা যায়, সেদিকে আমরা একটু খেলাধুলার দিকে বেশি মানে জোর দিচ্ছি, যে শুধু পড়াশোনা নয়, মাঠে এসো, মাঠে এসে টাইম দাও, নিজের মানে মানসিক শান্তি একটা বড় কথা, এটা হলে আশা করি সব দিকে ঠিকঠাক হবে। তো আমরা কিছু প্রতিযোগিতামূলক খেলাধুলাও করাচ্ছি, আর আমরা শুধু নয়, ঝাড়গ্রামে গোটা ঝাড়গ্রামেই হচ্ছে কম বেশি। আপনার ক্লাবের নাম রাধা রামন ক্লাব, রাজবাড়ির পাশে? হ্যাঁ একদম রাজবাড়িরই এটা জায়গাটাই ক্লাবটা আছে, আর এটা রামির নামেই আছে ক্লাবটা, ঠিক আছে, উনি রামি ছিলেন আগে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ কর। 20 তারিখে তো নির্বাচন, ভোট দেবেন তো? হ্যাঁ, কি মনে করে ভোট দেবেন, কোনটাকে গুরুত্ব দিয়ে ভোট দেবেন? এখন তো বলতে পারছি না ভোট তো। দেওয়ার জন্য তারা কারণ থাকে যে এই জিনিসগুলো আমার চাই বা এইগুলোর জন্য ভোট দেবো। এই আমাদের বড়দের দিব যে আমার বাচ্চাটার আধার কার্ড হয়নি, রেশন কার্ড হয়নি, এইগুলা না ঠিক বলে এগুলো হয়নি না। কেন? রেশন এগুলা গেছি অনেক জায়গায় দৌড় ঝাঁপ করেছি, কিন্তু হয়নি এখনো বাচ্চাটারও আপনার রেশন। স্বাস্থ্যসাথী কার্ড হয়নি? না, কিছু না। আপনি লক্ষ্মী ভান্ডার পান না? না না, কেন পান না? এগুলো কিছুই করেনি। যাওয়া হচ্ছে পোস্ট অফিসে, তো পোস্ট অফিস গেছি, দৌড় ঘোর করেছি। পোস্ট অফিস কেন? দুয়ারে সরকার হয়েছিল যখন, তখন তখন মানে আমি শ্বশুর বাড়িতে ছিলি যে যে চাকরি কেনারাঙ্গিতে, ওই জন্য তো এগুলো কিছু করেনি। তারপরে পরবর্তী সময় আপনার যে এই প্রশাসনের কোনো লোক যোগাযোগ করেন? না না না, কেউ কার্য করেনি তোমার। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শালবনিক জঙ্গল। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই কারণে দাঁড়িয়েছি, এটা কিন্তু হাতিদের করিডর। এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলার সময় জানতে পারলাম যে প্রতিদিনই প্রায় এখানে কিন্তু হাতি বেরোচ্ছে এবং অত্যন্ত হাতিপ্রবণ যাকে বলা সেই জায়গা। কিন্তু যে কারণে দাঁড়ানো সেটা হচ্ছে প্রাকৃতিক নৈসর্গিক যে দৃশ্য, যে মন ভোলানো জায়গা। ঝাড়গ্রামে আসতে গেলে যে সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, যে এই এলাকায় না এলে, এই জায়গায় না এলে কিন্তু সহজে বোঝা যাবে না। আমরা এর আগেও বহুবার ঝাড়গ্রামে এসেছি, কিন্তু সেই সময় ঝাড়গ্রামের রাস্তাঘাট এত উন্নত ছিল না। সমস্ত কিছুই আমূল বদলে দিয়েছেন বর্তমান মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাই ঝাড়গ্রামের মানুষ অত্যন্ত খুশি, এবং সবচেয়ে বড় কথা যে মানুষগুলোর মুখে এখন সবসময় হাসি লেগে থাকে
কারণ এই ঝাড়গ্রামের এই যে জঙ্গল, এই যে এলাকায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, একসময় হাতি তো শুধু নয়, এখানে মাওবাদীদের উৎপাত ছিল এতটাই যে সাধারণ মানুষ রাত সন্ধে নামলে এই এলাকা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিত। এই এলাকা দিয়ে কোনো সাধারণ মানুষ যেত না। কিন্তু আজকে কোনো জায়গায় কোনো অশান্তি নেই, একদম শান্তির নীড় এই ঝাড়গ্রাম। আমরা জানি, আমাদের প্রসঙ্গত উল্লেখ করা সেটা হচ্ছে ভারতবর্ষের ছত্তিশগড় একটা রাজ্য যেখানে আজও পর্যন্ত মাওবাদীরা কিন্তু প্রশাসনের মাথা ব্যথার কারণ। যেখানে প্রতিদিন হয় পুলিশ মারা যাচ্ছে, আধা সেনা মারা যাচ্ছে, না হলে মাওবাদী নামে গ্রামের মানুষ মারা যাচ্ছে। এরকম পরিস্থিতি আমাদের এই অঞ্চলেও ছিল একটা সময়, কিন্তু আজকে কিন্তু সেই জায়গা আমূল পরিবর্তন হয়ে গেছে। তার একটাই কারণ, এই যে সরকার ক্ষমতায় আছে তারা জল জমি জঙ্গলের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছে। স্থানীয় মানুষের সেটাই বক্তব্য যে এই সরকার আর কিছু না পারুক, উন্নয়ন তো যতটা সম্ভব তারা করেইছে, প্লাস আদিবাসীদের মধ্যে যে একটা ভয় ভীতি ছিল তাদের জল জমি জঙ্গল থেকে উচ্ছেদের, সেই ভয় ভীতি আজকে কেটে গেছে। তারা আজকে স্বনির্ভরভাবে অনেক কাজ করতে পারছে এবং তারা তাদের আর্থিক স্বনির্ভরতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে তাই ঝাড়গ্রামের এই জায়গায় দাঁড়িয়ে আমরা এতক্ষণ ধরে আমাদের বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিস, সংবাদসোচ্চার.com। সাধু রামচন্দ্র মুর্মু কলেজে আমরা আসছিলাম, বিশ্ববিদ্যালয়ে। এই কলেজটা গত কয়েক বছর আগে তৈরি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন এই কলেজের ভিতরে ক্লাস চলছে। আমরা চেয়েছিলাম কিছু নবীন ভোটারদের সাথে কথা বলার, যারা এই আগামী লোকসভা নির্বাচনে যারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেবেন এবং তারা কি কারণে ভোট দেবেন, কোন ইস্যুকে তারা গুরুত্ব দিয়ে ভোট দেবেন, সেই বিষয়গুলো একটু জানার জন্য। এবং যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আছি, পড়াশোনার ক্ষেত্রে বর্তমান সরকার কন্যাশ্রী, তার রূপশ্রী, বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, সেই কাজের পরিষেবার ক্ষেত্রে তারা কতটা আনতে চাইছিলাম, কিন্তু পরিকাঠামো এখানে বড্ড অভাব। এখানে ভিসি এই মুহূর্তে এই কলেজে ভিসি নেই, তিনি এখন অন্য ভিসি, তিনি অন্য একটি কলেজ সামলে আবার এইটা সামলাচ্ছেন। ফলে এখানে একটা মানে অচল অবস্থা তৈরি হয়েছে। তো সেই কারণেই কোনো স্টুডেন্টের সাথে কথা বলার আমরা সুযোগ পেলাম না। এখানেই আমাদের সমাপ্তি ঘটাতে হচ্ছে।